কোন সময় কোন দশা ঘটে আমারে বসবো এমন সাধুর সাধ বাজারে। বর্তমান সময়ের যে গানগুলো এগুলো আসলে স্থায়ী হচ্ছে না কেন? দেখা গেলো যে একটা জিনিস, একটা গান ভাইরাল হলো, সেটা ক্ষণিকের জন্য, সেটা হয়তো আপনার হচ্ছে 2 মাস 6 মাস, এরপরে গিয়ে আপনার সেই গানটা মানুষ ভুলে যায়। তো এইটার কারণটা প্রেম করো না দেহের সানে আত্মার সানে ছাড়া। তো আমরা কিন্তু আত্মার সানে প্রেম করতে পারছি না এখন বলে আমরা টিকাতে পারছি না। কোন যে গীতিকারগুলো আসছে, যে গানগুলো হচ্ছে, এগুলো আসলে অর্থ নেই। হ্যাঁ, গানগুলো কথাগুলো হচ্ছে কাঁচা। আর প্রেম প্রীতি ভালোবাসা এই সেই অমুক তমুক মানে বিভিন্ন ধরনের গান লিখে কেন টিকছে না? এই গানগুলোর কোনো অর্থ নেই। মনের মানুষ কইয়া আমায় সে যে ফাঁকি দিয়াছে, মনের মানুষ কইয়া আমায় ফাঁকি দিয়াছে। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী সাইদ বাবু। কেমন আছেন ভাই আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আমি শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ পাকের দরবারে, ভালো আছি ইনশাল্লাহ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি এত কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আজকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। তো সর্বপ্রথম একটা বিষয় আপনার কাছে জানতে চাবো, সঙ্গীত অঙ্গনে আপনার যাত্রাটা কীভাবে শুরু হয়েছিল? ছোটোবেলা থেকে সত্যি কথা বলতে কি আমি সঙ্গীতের উপর একটু আসক্ত ছিলাম আর কি, অনেক ভালোবাসতাম। তো গানটাকে যারা গান করতো তাদের দেখে দেখে আজকে আসলে এই জায়গায় অনুপ্রেরণা পেয়েছি। তো সবচেয়ে বিশেষ করে আমার মা, আমার মাকে আমি আমার মা নেই, তো উনি গত হয়েছে প্রায় 5 বছর হলো। তো মায়ের অনুপ্রেরণায় আমি আসলে মানে এই জগতে আসছি এবং এই জগতে পা রাখছি ওনার জন্যই। তো আমি গানটাকে ভালোবেসে এই জগতে আসছি, এই সঙ্গীত জগতে আসছি। তো মাকে শ্রদ্ধা জানাই। মানে আপনার মা আপনাকে অনুপ্রেরণা জুগিয়েছে সঙ্গীত জগতে আসার জন্য। অনেক সময় কিন্তু হয়ে থাকে যে পরিবার থেকে আসলে চায় না যে তার সন্তান সঙ্গীত জগতে যাক বা মিডিয়া অঙ্গনে প্রবেশ করুক, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ভিন্নটা ঘটেছে যে আপনার পরিবার থেকে আপনার মা চেয়েছেন যে আপনি সঙ্গীত অঙ্গনের সাথে যুক্ত হন। হ্যাঁ, আমার মা অ্যাকচুয়ালি আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এই সঙ্গীত জগতে আসার জন্য, বা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এই সঙ্গীত জগতে আসার জন্য। তো সঙ্গীত জগতে আসার পূর্বে আপনি কি করতেন? সঙ্গীত জগতে আসার পূর্বে আমি লেখাপড়া করতাম। লেখাপড়ার পাশাপাশি দেখা গেছে যে এই চর্চা করতাম, এই সঙ্গীতের চর্চা করতাম। তারপরে এই একটা সময় এই ঢাকায় আসলাম, আসার পরেই তো সঙ্গীতের সঙ্গে জড়িয়ে গেলাম। এই সঙ্গীতটাকে যখন আপনি নিজের মতো করে জড়িয়ে গেলেন, তো এরপরে আপনার হচ্ছে সঙ্গীতের পাশাপাশি অন্য কোনো পেশার সাথে সম্পৃক্ত হয়েছেন কিনা? হ্যাঁ, অন্য কোনো পেশার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তো আমি একটা মার্কেটিং জব করতাম। এটা ছিল কসমেটিক্স আইটেম। তো এই পেশার সঙ্গে জড়িত ছিলাম এবং পাশাপাশি আমি গান করতাম। গানটাকে পাশাপাশি রেখেছিলেন নাকি গানের পাশাপাশি আপনার যে চাকরি বলেন বা ব্যবসা? না, আমি আমার ওই যে চাকরিটা ছিল, কসমেটিক্স আইটেমের যে চাকরিটা ছিল, তো তার পাশাপাশি আমি গান করতাম। তার পাশাপাশি? হ্যাঁ, তার পাশাপাশি গান করছিলাম। আচ্ছা, সঙ্গীত অঙ্গনে আসতে গেলে অনেক কাঠখড়ি পোড়াতে হয়, এমনটা কিন্তু আসলে অনেকের মুখ থেকে আমরা শুনে থাকি। তো আপনার ক্ষেত্রে কি তেমনটা হয়েছিল কিনা? হ্যাঁ, হয়েছে। সঙ্গীতে যখন পা রাখলাম আসলে কাঠখড় পোড়াতে হয়েছে। অনেক জায়গায় গিয়েছি, অনেকের সাথে চলেছি। তো অনেক জায়গায় দেখা গেছে যে গিয়েও যখন গান করতাম তখন অনেকেই বলতো যে না, সাইদ বাবু অনেক ভালো গাচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আসলে শ্রম তো হয় প্রত্যেকটা কাজেই। দেখা গেছে যে তুমি যে কাজটাই করবে না কেন, প্রত্যেকটা কাজেই কিন্তু একটা শ্রম দিতে হয়।
জি তো এই শ্রমের মাধ্যমে কাট করতে অনেক প্রয়াতে হয়েছে। তো এখন মোটামুটি আল্লাহর রহমতে গান করছি, সব ইউটিউব চ্যানেলে গান করতেছি, সব জায়গায় গান করতেছি। আপনার সঙ্গীতের সাথে সম্পৃক্ত হয়েছেন কত বছর হবে? আমার সঙ্গীতের পথ চলা তো ছোটোবেলা থেকেই। জি তো আমি ওতপ্রোতভাবে জড়িত হয়েছি 2000 সালে। 2000 সাল। 2000 সালে। তো তখন কি সিডি ক্যাসেট কিংবা আপনার অডিও যে ফিতা যেটা সেই যুগটা সম্ভবত ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা অডিও আমল যখন ছিল আর কি, তখন সিডি বাজারে আসেনি, সিডি ডিস্কও আসেনি তখন। আমার পদচারণটা ওই সময়। জি। তো তখন আপনার কোন শিরোনামে অ্যালবাম বের হয়েছিল? আমার ফার্স্ট অ্যালবাম বের হয়েছিল 2001-এ। জি এটা সঙ্গীত করেছিল আমাদের গাজীপুরের একজন সঙ্গীত পরিচালক রেজা মাহমুদ। জি। তো উনি আমার এই অ্যালবামটি করেছিল। পাগড়ি মাথায় বর্ষা যা হলো না, আমার এই শিরোনামের অ্যালবামটি বাজারে আসে। সেই শিরোনামের গানটা আমরা একটু আমাদের দর্শকদেরকে শোনাতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, একটু শুনিয়ে দিচ্ছি। জি গানটির কথা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় তাজুল মণ্ডল। জি উনি ভালো একজন সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক। তো গানটি করছি, 2 লাইন করছি আর কি। জি হ্যাঁ। পাগড়ি মাথায় বর্ষা যা হলো না আমার, প্রেমকে কবর দিয়ে চলে গেলে অন্যের ঘরে, কি ভুল ছিল বলো না আমার, ও কি ভুল ছিল বলো না আমার, ও পাগড়ি মাথায় বর্ষা যা হলো না আমার। চমৎকার। তো এই গানটা যখন আপনি করেছিলেন, এই অ্যালবামটা যখন করেছিলেন, তখন আপনার স্মরণীয় কোনো মুহূর্ত এই মুহূর্তে কি মনে আছে? হ্যাঁ, সেটা এখনো স্মরণীয় হয়ে আছে? হ্যাঁ, স্মরণীয় মুহূর্ত বলতে কি, আমাদের একটা স্মরণীয় ঘটনা আছে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে শান্তিনগরে জি স্টুডিও ছিল মিউজিক ওয়ার্ল্ড নামে। জি তো ওখানে যখন গান করতে গেলাম, গান করতে যাওয়ার পরে তখন তো ছিল হচ্ছে অ্যানালগ। জি। হ্যাঁ, তখন এই আমাদের যে এখন তখন তো ভিডিওটা ছিল না। না না, ভিডিও ছিল না। এখন তখনকার যে পরিস্থিতি ছিল, দেখা গেছে যে আমি এই গানটা পুরোটাই গেয়ে ফেলছি। জি পুরোটাই গেয়ে ফেলছি, লাস্টের দিকে গিয়ে একটু ফল্ট হয়ে গেছি। তখন আবার কী করলো, রেকর্ডিং যে করতেছিল ওনার নাম ছিল শ্রদ্ধেয় স্বপন বাবু। উনি ওই সময়কার পপুলার একজন রেকর্ডিস্ট ছিলেন। তো যখন গানটা করলাম, করার পরে দেখা গেল যে এই পুরো গানটাই গাইছি, শেষের দিকে গিয়ে দেখা গেল যে গানটা একটু ফল্ট হয়ে গেছে, আবার সেই নতুন করে গাইতে হলো। মানে তখনকার সিস্টেমটাই কি এমন ছিল, মানে একটু ভুল হলে আবার প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ছিল। মানে ওখানে কাটসাট করে এখন যেটা করা হচ্ছে, যেটা কাটসাট করে একটু জয়েন্ট দিয়ে এখন যে পর্যায়টা আসছে, তখন আসলে ওই জিনিসটা ছিল না। তখন একটা জায়গায় ভুল হয়ে গেলে আবার রিপিট নতুন করে প্রথম থেকে গাইতে হবে। তো এই একটা স্মরণীয় ঘটনা। এখন আমরা এই জিনিসগুলো পাচ্ছি না, এই জন্য ওইটা আমার স্মরণীয় হয়ে আছে আর কি। সঙ্গীত যখন আপনি চর্চা করেন, তখন চর্চা করার ক্ষেত্রে আসলে সঙ্গীতের কোন কোন বিষয়গুলা একজন শিল্পীর মাঝে থাকা দরকার বলে আপনি মনে করেন? আসলে সঙ্গীতের বিষয়টা বলতে গেলে কি, আর একজন শিল্পী সঙ্গীতের কি চর্চা করে, আসলে সঙ্গীত তো চর্চা করার বিষয়। হ্যাঁ হ্যাঁ, সঙ্গীতের কি জিনিসটা আসলে, কোন বিষয়টা আসলে চর্চা করতে হয়? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একজন সঙ্গীত শিল্পীর যেটা মূলত হওয়া উচিত, যে সেটা হচ্ছে যে অবশ্যই তার প্রাথমিক যে সারগামের যে ব্যাপারটা, জি সারগামটা অবশ্যই তার গলায় তো অবশ্যই নিতে হবে। সারগাম করতে হবে পর্যাপ্ত পরিমাণে। আর সারগাম যখন করবে তার অবশ্যই গলাটা ভালো থাকবে। এবং একটা গান যদি সে করতে যায়, কোন রিটে সে গান করছে, কোন স্কেলে সে গান করছে, এই সমস্ত জিনিস যখন সে জানবে, একটা শিল্পীর যখন জানা থাকবে, তখন সে গানটা স্বাচ্ছন্দ্যে গাইতে পারবে এবং গানটা স্কেলে থাকবে, টিউনে থাকবে। হ্যাঁ, তো আমি মনে করি যে শিখে গাওয়াটা খুব প্রয়োজনীয় বা দরকার। আর যারা গান করতে চায় বা গান করতে চাচ্ছে, এখন তো প্রযুক্তির ছোঁয়ায় আসলে আমরা দেখে থাকি যে আসলে যে কেউ ইচ্ছে করলেই কিন্তু গান গাইতে পারে, কিন্তু সেটা কিন্তু চর্চা ছাড়াই কিন্তু অনেকেই কিন্তু আসলে
গান গেয়ে আসলে ভাইরালও হয়ে গেছে বর্তমান সময়ে। হ্যাঁ, তো সেই বিষয়ে আপনার মন্তব্যটা কি? সেই বিষয়ে আসলে আমার মন্তব্যটা হচ্ছে কি, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে যারা এভাবে আসছে বা গান চর্চা না করে না জেনে যারা এই জগতে আসছে, গান করছে, পপুলার হয়ে যাচ্ছে, হিট হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো স্থায়ী নয়। এবং আমি একটা জিনিস বারবার বলি, সেটা হচ্ছে যে একজন শিল্পী যখন, সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে একজন শিল্পী যখন পপুলার হয়ে যায়, পপুলার হওয়ার পরে যখন একটা ভালো পরিবেশে তারা বসে, মানে আমার মনের কথাগুলো বলছি, একটা ভালো পরিবেশে যখন তারা বসবে, বসার পরে যখন একটা ভালো পরিবেশে বসার পরে যখন ওনাকে একটা হারমোনিয়াম ঠেলে দেওয়া হবে যে দাদা আপনি একটা গান করেন, যখন সে হারমোনিয়াম বাজিয়ে বা একটা টিউন জানবে না, টিউন বুঝতে পারবে না, তখন কিন্তু একটা লজ্জার বিষয়। তো এই জন্য বলবো যে জেনে গান করাটা বেস্ট আমি বলে মনে করি। এখন বর্তমান সময়ে যারা আসলে ভাইরাল হচ্ছে, দেখা গেল যে তাদের মাঝে কিন্তু আসলে বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা, অভিজ্ঞতা, প্লাস হচ্ছে গান সম্পর্কে যে একটা জ্ঞান থাকা দরকার, সেটা ছাড়াও কিন্তু আসলে গান গেয়ে তারা ভাইরাল হতে পারতেছে। হ্যাঁ, সেই বিষয়ে আপনার মন্তব্যটা আমরা জানতে চাচ্ছি। সেই বিষয়ে মন্তব্য আসলে এটা, গলাটা হচ্ছে একটা ঐশ্বরিক দান। জি, ঐশ্বরিক দান। হয়তো বা দেখা যাচ্ছে যে সে গলা দিয়ে গান করছে, ভাইরাল হচ্ছে, পয়সা কামাচ্ছে, ভালো চলতেছে, বাট একটা সময় গিয়ে দেখা যাবে কি, যদি সে ওই জিনিসটা না বোঝে যে আমি ভাইরাল হয়ে গেছি বা আমি ভালো চলছি, ভালো গান করতে পারতেছি, একটা সময় গিয়ে দেখা যাবে কি যে এই তার যে গলার যে ব্যাপারটা, তার যে গান গাওয়ার যে মুভমেন্ট, হয়তো বা একটা সময় গিয়ে থাকবে না। জি, এটাই বাস্তবতা। তো আমি সবাইকে একটা কথাই বলবো, যারা শিল্পী আছেন, যারা এরকম গান করছেন, ভাইরাল হচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা গান ঐশ্বরিক একটা গলা দিয়েছে আল্লাহ তাআলা, এটা দিয়ে আপনি গান করছেন, গান করে কি হচ্ছে, আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন, বাট আপনি চর্চা করেন, আপনি গান সম্বন্ধে, স্কেল সম্বন্ধে, আপনার হারমোনিয়াম সম্বন্ধে, আপনার টোন সম্বন্ধে আপনি জানেন, বুঝে গান করেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আর তা না হলে একটা সময় দেখা যাবে কি সে ঝরে যাবে। এটা আমি আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা বর্তমান প্রযুক্তিতে দেখতেছি যে আসলে গানের পাশাপাশি শিল্পীরা নিজেরাই আসলে মডেলিং করতেছে, তারা নিজেরাই ভিডিওতে ফেস হচ্ছে, অভিনয় করতেছে। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি, বা আপনি কি আপনার বর্তমানে যে গানগুলা করতেছেন, আপনার গানগুলাও কি আপনার তেমনইভাবে আপনি করতেছেন কিনা? এইটার একটা বিষয় আছে, সেটা হচ্ছে আসলে আমরা যখন গান করি, কিছু কিছু প্রডিউসার আছে যারা আমাদের ইউটিউব চ্যানেলের যে কোম্পানির মালিকগুলো, কর্তৃপক্ষগুলো, সেগুলো মানে ওনাদের কিছু কিছু থাকে যে ভাই আপনি এই গানটার মধ্যে আপনি মডেল করেন, আমি একটা মেয়ে মডেল নিচ্ছি আর ছেলের ভূমিকায় আপনি থাকেন। তো এই বিষয়ে কিছু কিছু, এটা কেন করে, মানে প্রডিউসার তার খরচ বাঁচানোর জন্য, নাকি আপনার হচ্ছে শিল্পীকে দর্শকদের সম্মুখে আনার জন্য? হ্যাঁ, কিছু কিছু আছে যে হয়তো বা আমাকে নিলে তার মডেল খরচাটা লাগবে না। জি, আর একটা ব্যাপার আছে যে ভাই আপনি করেন, আপনি করলে দেখা যাবে যে ব্যাপারটা একটু অন্যরকম হবে। আপনার যে শ্রোতাগুলো আছে, দর্শকগুলো আছে, তারা হয়তো বা দেখা যাবে যে আপনাকে দেখে অন্যরকম একটা অনুভূতি ফিল করবে। হ্যাঁ, তো এইরকম বিষয় হয়ে থাকে আর কি। অনেক শিল্পী বলে যে ভাই আমি নিজেই মডেল থাকবো, এরকম বিভিন্ন মানে ব্যাপার স্যাপার থাকে এখানে আর কি। আচ্ছা, আপনার যে গানগুলোতে আপনি নিজে মডেল করেছেন, সেই গানগুলোতে আসলে আপনি নিজে যখন মডেল করেছেন, হ্যাঁ, তখন হয়তো আসলে আপনার যে অনুভূতিটা ছিল, আর আগে যে যখন মডেল করতেন না, তখনকার অনুভূতির মধ্যে পার্থক্যটা কি? আসলে যখন আমরা গান করতাম 2001-এ বা 2000-এ, তখন তো ভিডিও ছিল না। তো ওই সময়কার যে ব্যাপারটা একটা দেখেন কি, ওই সময়টা আমরা যখন গান করেছি তখন ওই ছিল, অডিও ক্যাসেট ছিল, একটা ক্যাসেট প্লেয়ার ছিল, ওখানে আমরা দিয়ে গান শুনতাম, শুয়ে গান, চোখ বন্ধ করে গান শুনতাম, মানে কি বলতেছে, কম্পোজিশন, মিউজিক, তারপরে কথাগুলো কি বলতেছে, টিউন গাচ্ছে কীভাবে, এরকম একটা ফিল অনুভব করতাম। কিন্তু এখন মানে ব্যাপারটা হচ্ছে কি, এখন কিন্তু মানুষ যখন ভিডিওতে পরিণত হয়ে গেল, জি, তখন কিন্তু আসলে দেখা যায় কি যে মানুষ যখন দেখে ভিডিওটা ভালো হয়নি, কিন্তু আমি যে কি গাচ্ছি, গানের যে কোয়ালিটিটা কি,
বা গানের যে একটা মিনিংস থাকে বা একটা ব্যাপার থাকে যে গানের মধ্যে একটা মেসেজ থাকে, সেই মেসেজটা কিন্তু আমরা অনুভব করি না, উপলব্ধি করি না। কেন করি না? ভিডিও দেখে আসলে ভিডিও দেখে কিন্তু এই ব্যাপারটাকে আসলে আমি কিছু কিছু জিনিস উপলব্ধি করি মাঝে মধ্যে যে আসলে গান কি চাচ্ছে, ভিডিও হবে, এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, যুগের পরিবর্তন হয়ে গেছে আসলে। এতে করে কি আসলে একটা শিল্পী যখন মডেলিংয়ে আসে তখন আসলে তার অস্তিত্ব কি আসলে শিল্পীত্বের মধ্যে বজায় থাকে, নাকি সে আপনার হচ্ছে মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে না শিল্পী হিসেবে পরিচিতি পাচ্ছে? আপনি কোনটা মনে করেন? এখন এখন ব্যাপারটা হচ্ছে কি আসলে আমি অস্তিত্ব যে ব্যাপারটা, এখন আসলে আমরা তো এগুলো খুঁজি না। না, আমরা বিগত দিনে যখন আপনার অ্যালবামের গানগুলো দেখেছি যে শিল্পী মানে দাঁড়িয়ে লিপ দিত, গানটা আপনার গেয়ে বেরোতো এবং সেগুলোর মডেল আপনার অন্য ছেলে মেয়ে দ্বারা মডেলিং করানো হতো, সেগুলো আমরা দেখতাম। কিন্তু এখন আমরা দেখছি যে সেই যুগটা হারিয়ে গেছে। এখন কিন্তু আসলে শিল্পী নিজেই মডেল করতেছে, হ্যাঁ, শিল্পী নিজেই নায়ক হয়ে সেখানে অভিনয় করতেছে অন্য আর একটা মেয়েকে নিয়ে। তো এইখানে আপনার হচ্ছে সে শিল্পী যে সে কি আপনার হচ্ছে মডেল হিসেবে প্রাধান্য পাচ্ছে নাকি শিল্পী হিসেবে প্রাধান্য পাচ্ছে দর্শকদের কাছে? এখানে আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শিল্পীদের মডেল না করাটাই বেস্ট। জি, হ্যাঁ, এটা আসলে কেন, একজন শিল্পী সে শিল্পী, জি, একজন মডেল শিল্পীও শিল্পী, জি, একজন কণ্ঠশিল্পীও শিল্পী। কিন্তু কণ্ঠশিল্পীর ব্যাপারটা হচ্ছে একরকম, আর মডেল শিল্পীর যে তার ব্যাপারটা হচ্ছে গান শিল্পী যখন আপনার মডেল শিল্পীতে অভিনয় শিল্পীতে যখন এসে রূপান্তরিত হয় তখন তার আসলে অস্তিত্বটা কোথায় গিয়ে দাঁড়ায়? অস্তিত্বটা আসলে মানে একটু নেগেটিভই, এটা আমি মনে করি। হ্যাঁ, নেগেটিভও মনে করি। কারণ হচ্ছে কি, একটা সিঙ্গার যখন মডেল করে তখন কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু অন্যদিকে যায়। হ্যাঁ, আমি যখন আপনার গানটা আপনার শুনবো, আপনার কণ্ঠ শুনে কিন্তু আমি বুঝতে পারবো যে এটা সাইদ বাবু গেয়েছে গানটা, সাইদ বাবুর গান। তো আপনাকে তো আসলে আমার ভিডিওতে আসলে দেখার মতো তো কিছু নাই। যখন আপনাকে আমি ভিডিওতে দেখতেছি তখন হয়তো আমি সেটাকে নিয়ে বিভিন্ন ধরনের, যেটা আপনি প্রথমে বললেন যে আসলে ভিডিও দেখে আসলে গানকে মানুষ বুঝতে চাচ্ছে না বা দর্শকরা বুঝতে চাচ্ছে না, তো এই ধরনের মন্তব্যগুলা যখন আপনার চলে আসে তাহলে আপনার জায়গা থেকে আপনি কি বলবেন? আমার জায়গা থেকে বলবো হয়তো মানে দেখা গেছে কি কিছু কিছু ক্ষেত্রে আমি মানে আমি দেখেছি যে অনেকে চিন্তা করার, সিঙ্গার চিন্তা করে যে আমি এই গানটা যদি মডেল করি তাহলে আমার যে শ্রোতা আছে আমাকে দেখবে, মানে ভিউ হয়তো বেশি হবে। তা আসলে মোটেও ঠিক না। আমি যেটা জেনেছি, আমি 2-3টে গানে মডেল করেছিলাম, আমি নিজেও মডেল করেছিলাম। তো এটা হচ্ছে কোম্পানির কারণে, হ্যাঁ, কোম্পানির প্রডিউসারের কারণে যে ভাই আপনি নিজেই করেন। তো আমি দেখেছি যে আমাকে অনেকেই বলেছে ভাই আপনি মডেল না করাটাই বেস্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী সেই তাদের যে বক্তব্য সেই অনুযায়ী আমি আসলে মনে করি যে আমাদের শিল্পীদের মডেল না করাটাই বেস্ট। যেমন এখানে আছে যে একটা জিনিস যে শিল্পীরা যে লিপ দেয়, শিল্পীদের লিপটাই হচ্ছে বেস্ট, লিপ দেওয়াটাই হলে তাদের উচিত আর কি, আমি বলে মনে করি। আরেকটা বিষয়, আপনি পাশাপাশি আধুনিক গানের পাশাপাশি লালন গানও আপনি গিয়ে থাকেন যতটুকু আমরা জানতে পেরেছি। তো আপনার লালন গানের প্রতি যে একটা আগ্রহ সেটা আপনার কীভাবে তৈরি হয়েছিল? আসলে আমি আমার জীবনে যখন থেকে গান গাওয়া শুরু করেছি, জি, আমি মূলত মানে সব ধরনের গান, একটা শিল্পীর আসলে মূলত হচ্ছে সব ধরনের গান জানাটা জরুরি বলে আমি মনে করি। আর কারণ অনুপ্রেরণাটা আসছে হলো আমাদের কোলাবাড়িতে। জি, আমি যখন এই জগতে আসলাম, আসার পরে এই আমাদের কিছু সার্কেল আছে, জি, সার্কেল আছে, যেমন কুষ্টিয়ার বিশ্ব লালন সংঘ আমাদের কোনাবাড়িতে একটা আছে। জি, কোনাবাড়িতে একটা আছে, ওখানে হচ্ছে আমাদের রফিক ভাই, উনি এটা পরিচালনা করতেন। তো ওখানে আমরা সঙ্গ দিতাম, আমাদের বসার পরে যখন ওখানে যখন গান করতাম তো বললো যে ভাই লালন গান পারেন না? হ্যাঁ পারি তো। তো যখন ফার্স্ট টাইম ওখানে গাইলাম, গাওয়ার পরে ওনাদের যখন আমি একটা পাইলাম, সাপোর্ট পাইলাম যে না অনেক ভালো গায়, লালন গানও তো অনেক সুন্দর গায়। এই তো আস্তে আস্তে গাইতে অনুপ্রেরণাটা আসলো যে আমি এই গানগুলো তো আমার মনে হলো যে না আমি এই গানগুলো ভালো গাই। হ্যাঁ, তখন একটা জিনিস মনে হলো যে না ঠিক আছে, আমি ব্যান্ডও গাই। জি, হ্যাঁ, আমি মোটামুটি সব ধরনের গানই করি ইনশাল্লাহ। যাক, আপনার লালন এবং ব্যান্ড গান শুনবো, তার আগে যাব ছোট্ট একটা বিরতিতে। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন।
দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথিকে নিয়ে। আমাদের আজকের অতিথি সাইদ বাবু। তো ভাই, যেটা বলতেছিলাম, আপনার লালনের একটা গান আমরা আমাদের দর্শকদেরকে একটু শোনাতে চাচ্ছি। আচ্ছা, লালনের গান শোনাচ্ছি। আসলে আমি যতটুকু দেখেছি যে আসলে লালনের গানগুলো, জি লালন সাইজের গানগুলো প্রত্যেকটি গানেই আসলে মানে এই দেহ নেই, সব কিছু দেহের মধ্যেই। হ্যাঁ, তো অনেকটি গান করছি, আমার অনেক পছন্দের একটি গান। এই গানটি আসলে মানে এমন কিছু গানটির মধ্যে রয়েছে যা আসলে খুব চমৎকার কিছু মেসেজ দিয়েছে এই গানের মধ্যে। তো গানটি শুরু করছি, দুলেন শোনাচ্ছি আর কি। জি হ্যাঁ। না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে, বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো এমন, না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে, বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসবো এমন। আসলে এই গানটিতে, হ্যাঁ, গানটিতে বুঝিয়েছে, লালন সাইজি বুঝিয়েছে আসলে আমরা এই পৃথিবীতে মানবকুলের জন্ম নিয়ে জি যে আমরা আসছি, আমাদের মৃত্যু কিন্তু কোনো গ্যারান্টি নেই। জি আমাদের মৃত্যু এনি টাইম যে কোনো সময় হতে পারে। তো না জানি কোন সময় কোন দশা ঘটে আমার কখন কি হয়ে যাবে আমি বলতে পারবো না। কিন্তু এই বসাটা, এখন যে বসাটা বসছি, এটা কি আমি পরবর্তী সময় কি বসতে পারবো কি না, এটা আমার জানা কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই, এটা জানা নেই। তো আপনার নিজের একটা মৌলিক গানের আমরা একটা অন্তরা শুনতে চাচ্ছি, তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাব। আচ্ছা, তো আমি একটি গান করছি, গানটি লিখেছেন মকবুল হুসাইন। জি গানটি শিরোনাম হচ্ছে মনের মানুষ। জি এটা গানটিতে ইউটিউব চ্যানেলে গিয়েছে, ইউটিউব চ্যানেলটি হচ্ছে t.music। তো রিলিজ হয়েছে বেশ কিছুদিন, সারা পেয়েছে, অনেক ভালো হয়েছে গানটি। তো গানটি উনি লিখেছেন, সুরটা আমাদের সংগ্রহ। গানটি করছি। সিংকাটিয়া চোর ঢুকেছে ও, সিংকাটিয়া চোর ঢুকেছে আমার মনেরই ঘরে, মনের মানুষ কইয়া আমায় সে যে ফাঁকি দিয়াছে, মনের মানুষ কইয়া আমায় ফাঁকি দিয়াছে, যা কিছু ছিল আমার মনেরই ঘরে, মনের মানুষ সে যে নিল চুরি করে। চমৎকার। তো যাই হোক, এখন এই গানটার যে আপনার অর্থটা, সেটা একটু আমাদেরকে একটু জানাবেন। অর্থটা হচ্ছে যে আসলে মানে সিংকাটিয়া চোর ঢুকেছে আমার মনেরই ঘরে। জি আমি যখন একটা মানে ভালোবাসার দিকেই যাই আর কি, একটা মেয়েকে যখন ভালোবাসার পরে তো বিভিন্নভাবে কিন্তু সে আমার মনের ভিতরে মানে বিভিন্নভাবে আমার মনের ভিতরে ঢুকে যাওয়ার একটা তার একটা প্রচেষ্টা থাকে, বা ভালোবাসার মানুষ কিন্তু ওইভাবে ঢুকে যায়। তো ঢুকে যাওয়ার পরে গভীর ভালোবাসা না হলে কিন্তু ঢুকতে পারে না, কারণ কেউ কারো মানে প্রত্যেকটা গানেরই তো একটা অর্থ। হ্যাঁ,
অর্থবহ যদি থেকে থাকে তাহলে লালন সাইজির গান বলেন বা পল্লী গীতি বলেন বা আপনার হচ্ছে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত যেগুলো আছে, যেগুলো কিন্তু আপনার মানুষরা এখনো গেয়ে বেড়ায় এবং মনে রাখে, মনে রাখার মতো। তো এখনকার বর্তমান সময়ে যে গানগুলা, এগুলোও তো একটা না একটা অর্থবহ করে। হ্যাঁ, তো তারপরেও এই গানগুলো আসলে দীর্ঘস্থায়ী হয় না কেন, কালজয়ী হয় না কেন, যুগ যুগ ধরে এই গানগুলা টিকে থাকে না কেন? আসলে টিকে থাকে না কেন, এটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে পূর্বে যে গানগুলো যেমন লালন, নজরুল, রবীন্দ্রসঙ্গীত, তারপরে হচ্ছে পাটিয়ালি, পল্লী গীতি, মানে বিভিন্ন প্যাটার্নের গান যেগুলো আছে, আসলে এই কথাগুলোর একটা সময় যে কথাগুলো যারা লিখতেন, এই কথাগুলোর ভারসাম্য মান অনেকটাই ভালো ছিল, অনেক ভালো ছিল এই মানগুলো, মানে কথার একটা মেসেজ, কথার মধ্যে একটা মেসেজ ছিল, কথার ওজন ছিল, তো একটা কথা গান শুনে মানুষ অনেক কিছু বুঝতো। তো এখন হচ্ছে কি, এখন যে গীতিকারগুলো আসছে, যে গানগুলো হচ্ছে, এগুলো আসলে অর্থবহ, অর্থ নেই। হ্যাঁ, গানগুলো কথাগুলো হচ্ছে কাঁচা, আর প্রেম প্রীতি ভালোবাসা এই সেই অমুক তমুক, মানে বিভিন্ন ধরনের গান লিখে কেন টিকছে না, এই গানগুলোর কোনো অর্থ নেই। হ্যাঁ, ও আমরা প্রেম প্রীতির যে কথাটা বললেন যে আসলে রোমান্টিক যে গানগুলো, সেগুলোও তো আমরা দেখেছি যে বিগত দিনে বাংলা সিনেমাতে যেগুলো হয়েছে, যেমন প্রয়াত নায়ক সালমান শাহ, মান্না, তাদের সময়ের যে গানগুলা ছিল সিনেমার, সেগুলো কিন্তু এখনও কিন্তু মানুষ শুনে এবং সেগুলো কিন্তু কালজয়ী হয়ে আছে, যুগ যুগ ধরে সেই গানগুলা চলে যাচ্ছে এবং চলবে। তো এখনকার বর্তমান সময়ের যে গানগুলো, এগুলো আসলে স্থায়ী হচ্ছে না কেন? দেখা গেলো যে একটা জিনিস, একটা গান ভাইরাল হলো, সেটা ক্ষণিকের জন্য, সেটা হয়তো আপনার হচ্ছে 2 মাস 6 মাস, এরপরে গিয়ে আপনার সেই গানটা মানুষ ভুলে যায়। তো এইটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে তখনও তো তারা রোমান্টিক গানগুলো ব্যাপারটা হচ্ছে কি, প্রেমে স্বর্গ, প্রেমে নরক, জি প্রেমে বাঁচা মরা, জি, প্রেম করিও না দেহের সনে, আত্মার সনে ছাড়া। এই যে কথা কি বলেছে, প্রেমে স্বর্গ, প্রেমে নরক, প্রেমে বাঁচা মরা, প্রেম করো না দেহের সনে, আত্মার সনে ছাড়া। তো আমরা এখন প্রেম করছি কি, এখন আমরা প্রেম হচ্ছে, প্রেমের কথা হচ্ছে, কিন্তু প্রেমের কথার মধ্যে কি হচ্ছে, প্রেমের কথার মধ্যে কোনো মাধুর্য নেই। বা প্রেম করতেছি আমরা দেহের সাথে, আমরা আত্মার সাথে প্রেম করছি না। তো আত্মার সাথে প্রেম করছি না বিধায় আমাদের এই গানগুলো টিকছে না, মানে এরকম মানুষের কাছে প্রচার হচ্ছে না, এগুলো টিকে থাকছে না। তো আমরা যদি ভালো কিছু লিখি, শুধু প্রেমের গান লিখলেই হবে না, তো প্রেমের গানের কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, যে যেমন এটা বললাম, এটাও কিন্তু প্রেমের গান। কি বলছে, প্রেম করো না দেহের সনে, আত্মার সনে ছাড়া। তো আমরা কিন্তু আত্মার সনে প্রেম করতে পারছি না এখন, বলে আমরা টিকাতে পারছি না। এই হলো মূল বিষয়। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে বর্তমান সময়ে যে সঙ্গীতগুলা হয়ে থাকে, যে গানগুলা হয়ে থাকে, সেগুলার সুর কোনো না কোনো জায়গা থেকে আসলে সংগ্রহ করা হয়ে থাকে। কোনো মৌলিক সুর আসলে খুব কমই খুঁজলে পাওয়া যায়। তারপর আরেকটা বিষয় হচ্ছে, কথাগুলাও দেখা গেলো যে বিভিন্ন গানের কথার সাথে বিভিন্ন যে কালজয়ী যে গানগুলা যুগ যুগ ধরে টিকে আছে, সেই গানের সাথেও কিন্তু কথা কিছু অংশে মিলে যায়, যার ফলে আসলে আমার মনে হয় যে আসলে মানুষ নতুনত্ব পাচ্ছে না, এই কারণে টিকে থাকে। আসলে ব্যাপার হচ্ছে কি, আমরা যে ভাষাটা ব্যবহার করতেছি, গানের মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করতেছি, এই ভাষাগুলো আমরা যুগ যুগ ধরে চলে আসতেছি। হ্যাঁ, আমরা নতুন কোনো ভাষা সৃষ্টি করতে পারতেছি না। জি, কেন পারতেছি না? আমরা এই রকম চিন্তা যে করব, সেই চিন্তার মন মানসিকতা নিয়ে আমরা গান লিখতে বসি না। আমরা ওই যে সুরগুলো করছে, একটি সুর করতে, একটা গানের সুর যখন করছে, অনেক চিন্তা করে তারপর বসে ভাবছে যে কী সুর করবো, কোন সুরটা হলে আমার ভালো লাগবে। কিন্তু আমরা এখন হচ্ছে কি, আমাদের যে ব্যাপারটা, আমাদের মেন্টালিটি যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কি করতেছি, একটা গান নিয়ে আসলো, ভাই শুরু করে দেন, হ্যাঁ দেখলাম ধাপ শুরু করে দিলাম। কিন্তু আমরা এটা নিয়ে চিন্তাও করি না, কোনটার সঙ্গে লেগে গেল, কোনটার সঙ্গে জোড়া হয়ে গেল, কোনটা টাচিং হচ্ছে সুরের সাথে, আমরা কিন্তু এই জিনিস চিন্তা করি না। তো এখন ওই যে হুটহাট গান, মানে আমার আজকেই ভাই গান লাগবে, কিন্তু পূর্বে আমরা দেখে আসছি যে একটা গান করতে কতদিন লাগছে, একটা সময়ের ব্যাপার ছিল। কিন্তু চিন্তা করে ছবির গানগুলো যখন করছে, তখন ছবির যে ছিল, গল্প ছিল, গল্পের সঙ্গে তারা কি করতো,
ম্যাচিং করে নিত। ভাই আমার কিন্তু পরিচালক বলতো বা পরিচালক বলতো, যা যে লিখতো সে বলতো কিন্তু যে ভাই আমার গল্পটা কিন্তু এরকম, আপনি একটা গীতিকারকে বলতো কিন্তু আপনি গানটা কিন্তু এরকম করে দিবেন, এর সাথে ম্যাচিং হয় যেন। কিন্তু আমরা এখন কি করতেছি, এখন কিন্তু ওই হুটার একটা গান লিখে নিয়ে এসছে, গীতিকারের অভাব নেই, সুরকারের অভাব নেই। আগে তো ছিল হলো হাতে গোনা কয়েকজন জি সুরকার গীতিকার ছিল, তারা পপুলার ছিল। আমাদের ইন্ডাস্ট্রিটা এই জন্যই প্রবলেম হয়ে যাচ্ছে যে আসলে এই যে ছোঁয়া লাগতেছে, ওই সুরে ছোঁয়া লাগতেছে, কথার সাথে মিল নেই। তারা এত কথা পাবে কোথায়, চিন্তাই তো করে না, চিন্তা করে না। একটা কথা যখন একটা সুরকার যখন সুর করছে তখন ধাপ ধুপ শুরু করে দিচ্ছে। একটা গীতিকার দিনে দেখা যায় 20টা গান লিখে ফেলছে। আরে না, এত সোজা না তো। তাহলে কেন এই আগে একটা গানের পিছনে আপনার কতটা সময় দিতেন? একটা গানের পিছে মিনিমাম 10 দিন। 10 দিন। আর এখন একটা গানের পিছনে একটা গানের পিছে 10 মিনিট। 10 মিনিটের গান হয়েছে। হ্যাঁ, গান হয়ে যাচ্ছে, গান হয়ে 10 মিনিটে গান হচ্ছে। সারাদিনে দেখা যাচ্ছে একটা গীতিকার 20টা 30টা গান লিখে ফেলছে। এটা কিভাবে সম্ভব? এটা কি এই জন্য মান নেই, এই জন্য তো মান নেই। চিন্তা করে লিখতে হবে, এই সমস্ত বিষয়ে চিন্তা করতে হবে। চিন্তা না করলে তো এগুলো হবে না। চিন্তা না করলে পরিবেশও হবে না, ভালো কিছু আসবে না, আর আসতেই হবে না। প্রযুক্তির ছোঁয়ায় আপনি কি মনে করছেন যে আসলে প্রযুক্তির ছোঁয়ায় আপনারা যারা শিল্পী আছেন বা অভিনয় শিল্পী বা কণ্ঠশিল্পী বা কলাকৌশলী যারা আছে তারা লাভবান হয়েছে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনটা মনে করেন আপনি? প্রযুক্তি যখন আসলে একটা কথা বলি, আমার বাসায় যাওয়ার রাস্তা ছিল না। জি রাস্তা যখন হলো তখন বড় বড় গাড়ি যেতে পারছে, জি আমি আমার বাসা থেকে বের হয়ে আমি বাসে উঠতে পারছি। জি ব্যাপারটা কিন্তু অন্যরকম। তো আসলে ঘটনা হয়েছে, প্রযুক্তি আসাটা অপরাধ না, প্রযুক্তি আসবে, এটা হচ্ছে বাস্তবতা। আমরা অ্যানালগে কতদিন পরে থাকবো? জি চ্যানেলটা আমাদেরকে ডিজিটাল তারকা, আমরা আজকে যে প্রোগ্রামটায় বসেছি, তো ডিজিটাল হতে হবে। কিন্তু এখানে ডিজিটাল হয়েছে বলে আমরা যে যা ইচ্ছা তাই করবো, এটা কিন্তু মুখ্য বিষয় নয়। ডিজিটাল আসছে, আমরা ভালো উন্নত হব, জি ভালো কিছু করব। তো এই ডিজিটালের মধ্যে যদি আমরা চিন্তা করে সময় নিয়ে যদি করতে পারি, মানে তাহলে যাই করে না কেন ভালো কিছু সম্ভব। আর তা না হলে আমাদের মেন্টালিটি আগে ঠিক করতে হবে, আমাদের মন মানসিকতাকে ঠিক করতে হবে যে আমি একটা জিনিস যে করছি এটা আমি কি করতে যাচ্ছি। যাক, আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাব। যখন সঙ্গীতের সাথে জড়িয়ে গেছেন, যখন আপনার সিডি ক্যাসেট বা অডিও ক্যাসেট যখন সুপার টুপার হিট করেছিল, দর্শক জনপ্রিয়তা পেয়েছিল, তখন দেখা গেল যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার পরে দর্শকদের বিড়ম্বনার শিকার হয়েছেন। দর্শকরা হয়তো আপনাকে ভালোবেসে ছবি তোলার জন্য কিংবা আপনার আপনার সাথে একটু মোলাকাত বা হ্যান্ডশিপ করার জন্য, আপনার সাথে কথা বলার জন্য বিভিন্ন উইয়ে খুঁজে বেড়াতো। তো তখনকার সময়টা আর এখনকার যে সময়টা, এই দুইটার মধ্যে কি পার্থক্য? এটা বলতে গেলে আসলে বিশাল একটা ব্যাপার, ব্যবধান, বিশাল একটা ব্যবধান বলতে আমার যখন অডিও ক্যাসেট আমার যখন বের হলো, জি একটু সময় দিতে হবে। জি তখন অডিও ক্যাসেটের ভিতরে একটা পেপার থাকতো, উপরে ছবি, জি ভিতরে একটা পেপার থাকতো। ওই পেপারের মধ্যে মানে আমাদের যে 12টা গান ছিল, এই 12টা গান টোটাল লেখা ছিল, টোটাল গানগুলো লেখা ছিল। তো নিচে হচ্ছে কোম্পানি আর শিল্পীদের কিন্তু মোবাইল নাম্বার থাকতো। হ্যাঁ, তো অনেক মজার একটা ব্যাপার। ওই সময়গুলো কি এখন পাওয়া যাবে না। তো ওই সময় যখন এই ক্যাসেটগুলো দূর দূরান্তে যেমন বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যেত, তখন যারা ওই ক্যাসেটগুলো কিনতো, শ্রোতা মেয়ে হোক বা ছেলে হোক বা জুয়ান হোক বা বুড়া হোক, তো তারা কিন্তু যখন একটা গান ভালো লাগতো, গান শুনে ওই নাম্বার খুঁজতো যে দেখি শিল্পীর নাম্বার আছে কিনা। নাম্বার দেখে তারা কিন্তু ফোন দিত, আসসালামু আলাইকুম, তো ফোন দিয়ে আপনার এই গানটা অনেক সুন্দর, আপনাকে দেখতে খুব প্রশংসা করতো আর কি। হ্যাঁ, তো আসলে ওই সময় তো ভিডিও ছিল না, অডিওতে ফোন দিয়ে অনেক কথাবার্তা বলতো। তো আমার জীবনে আমার একটা সিম ছিল, গ্রামের একটা সিম ছিল, ওটা আমি হারিয়ে ফেলছি।
ওই সিনটা আমার ওই ক্যাসেটের গায়ে ছিল। আমার প্রচুর ফোন আসতো, আমি দেখা গেছে দিনে রাতে সবসময় আমার ফোন আসতো, আমি কথা বলতাম। আসলে একটা জিনিস চিন্তা করেছি যে শ্রোতা যেহেতু দর্শক আমার গান ভালোবেসে আমাকে ফোন দিয়েছে, বিরক্ত হওয়া যাবে না, তো এরকম করতো। তো এরকম আমার একটা অ্যালবাম ছিল সুন্দরী আমার নামে একটা অ্যালবাম ছিল, ওই অ্যালবামের মধ্যে আমার একটা গান ছিল। হ্যাঁ, তো এই গান শুনে আমাকে বেশ কিছু মেয়ে বিরক্ত করতো। কীরকম বিরক্ত করতো, হই মিয়া আপনি কি এর মেয়েদের স্বভাব ভালো না, হ্যাঁ আপনি কোথায় পাইছেন এই সেই, মানে পরে আমি অনেকভাবে বুঝাইতাম। তো গানটি এরকম ছিল যে কিছু মেয়েদের স্বভাব ন্যায় নীতির অভাব, বোঝে না তারা। সেটা আমরা একটু সুরে শুনি, আমাদের দর্শকদেরকেও শুনি। তো আসলে হ্যাঁ, গানটি গেয়ে শোনাচ্ছি, তারপর আমি এটা ছোট্ট করে এটা ব্যাখ্যা দিচ্ছি যে আসলে কি প্রবলেম আমি পড়েছিলাম। তো গানটি লিখেছিলেন হারুনুর রশিদ, ওনার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, আর শুরু ওনার করা। আমি গানটি গাইছি। কিছু মেয়েদের স্বভাব ন্যায় নীতির অভাব, বোঝে না তারা আসল প্রেমের ভাব। কিছু মেয়েদের স্বভাব ন্যায় নীতির অভাব, বোঝে না তারা আসল প্রেমের ভাব। আর মালদার পাটি পেলে যায় সবই ভুলে, দুদিন পরে রচনা করে শান্তি সুখের ঢেউ। ওদেরকে বিশ্বাস করো না কেউ, ওদেরকে বিশ্বাস করো না কেউ, ওদেরকে বিশ্বাস করো না কেউ, ওদেরকে বিশ্বাস করো না কেউ। চমৎকার ছিল। হ্যাঁ, চমৎকার ছিল গানটি। তো এই গানটি ফোন দিয়ে আমাকে অনেকেই বলতো যে মেয়েরা কী দোষ করছে এসে। পরে বলতাম রিল্যাক্স আব্বু, আসলে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। তো আমি ওখানে কি স্টার্টিংয়ে কি উল্লেখ করেছি, হ্যাঁ আপনি যাই উল্লেখ করেন না কেন, না আপনাকে বুঝতে হবে যে কিছু মেয়েদের স্বভাব, আপনি কি তার মধ্যে? না আমি তার মধ্যে না, তাহলে আপনি কেন নিচ্ছেন? ব্যাপারটা এইভাবে সলভ করেছি। অনেক ফোন আসতো। তো আসলে ওই সময়টা অনেক ভালো ছিল আমি মনে করি। যে আর এখন যে সময়টা, এখন সময়ের মধ্যে দেখা গেছে যে শিল্পীও বেশি হয়েছে, হ্যাঁ আনারি শিল্পী অনেক হয়েছে, বিভিন্নভাবে রাস্তাঘাটে আমার শিল্পী দেখতে পাই। তো ওই সোশ্যাল মিডিয়ার অবদান, হ্যাঁ বলতে পারি। হ্যাঁ অবশ্যই সোশ্যাল মিডিয়ার অবদান। তো এই মিডিয়ার কারণেই কিন্তু আমরা আসলে এখন অনেকটাই এগিয়ে আসছি আমরা এই জগতে আর কি। জি। তো কখনো কি কোনো দর্শকদের সাথে বা কোনো দর্শকের সাথে, মেয়ে দর্শকের সাথে কি আপনার কখনো প্রেম হয়েছে এই সঙ্গীত বিষয় নিয়ে? হ্যাঁ, সঙ্গীত বিষয় নিয়ে হ্যাঁ এরকম তো জীবনে অনেক আসছে। হ্যাঁ, তো আসলে একটা শিল্পীর প্রেমে পড়বে বা প্রেমের প্রস্তাব দেবে, এটাই স্বাভাবিক। জি। বাট আমি এরকম প্রস্তাব পেয়েছেন, আপনি অ্যাকসেপ্ট করেছেন, এরকম কি হয়েছে? প্রস্তাব পেয়েছি, বাট ওইভাবে অ্যাকসেপ্ট করিনি কখনো। জি। যদিও বা এটা আসলে আমরা একটা টেলিভিশন প্রোগ্রামে আছি, হয়তো ওপেনলি বলবেন না, তারপরেও প্রশ্নটা হয়তো আমার আসলে ওপেনলি জিজ্ঞেস করাটাও হয়তো অতটা সামঞ্জস্য না। এটা আসলে একটা শিল্পীর জন্য, তবে এটা বাস্তব যে আসলে শিল্পীদের কিন্তু দর্শকরা ভালোবাসে, এবং শিল্পীরাও কিন্তু দর্শকদের ভালোবাসে বিদায় কিন্তু তাদের ভালোবেসেই একটা গান তাদেরকে উপহার দেয়, আর দর্শকরাও সেটা ভালোবাসার দৃষ্টিকোণ থেকেই নিয়ে কিন্তু গানগুলা শ্রবণ করে। তো যাই হোক, আপনার সাথে দীর্ঘ একটা সময় আমরা আড্ডা দিলাম, ভালো লাগলো। তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে বলতে পারেন। তো দর্শকদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই যে আমি আজকে এই যে প্রতিষ্ঠানটা আসতে পেরেছি, মহিউল্লাহ টেলিভিশন, তো এনার চেয়ারম্যান যিনি আছেন ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। আর উপস্থাপনায় যে আছেন মানিক, তাকেও অসংখ্য ধন্যবাদ আজকে এই স্থানটায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা যারা গান ভক্ত, যারা গান ভালোবাসি, তারা বাংলা গানকে প্রাধান্য দিন, বাংলা গান শুনুন। আর হচ্ছে আমাদের মতো শিল্পী যারা আছে বা আমাকে যারা ভালোবেসে এই এতদূর পর্যন্ত নিয়ে আসছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভক্তি এবং ভালোবাসার শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, বাংলা গান শুনুন, বাংলা গানের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।
সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে। তবে যাওয়ার আগে আমরা আমাদের আজকের অতিথির একটি গান শুনবো এবং গান শুনতে শুনতেই আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। তো আপনার কণ্ঠে আমরা ব্র্যান্ড সঙ্গীত, আপনি বলেছিলেন যে ব্র্যান্ড গানটাও আপনি করে থাকেন। হ্যাঁ, তো একটা ব্র্যান্ডের একটি গান আমরা শুনতে চাচ্ছি। তো আমি প্রয়াত ব্যান্ড বলতে গেলে আসলে ব্যান্ডের যে জনক জি, শ্রদ্ধেয় আজম খান, ওনার একটি গান করছি। গানটি অবশ্যই পপুলার, অনেক অনেক পপুলার গানটি করছি। আমি গান করতে করতে শেষ করবো ইনশাআল্লাহ। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, আমার তার কাঁধে ছেলেটি মরে গেছে, হায় আমার বাংলাদেশ, 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 বাংলাদেশ। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে ছেলেটি মরে গেছে, হায় রে হায় বাংলাদেশ, 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 বাংলাদেশ।